কি করছেন আপনি আপু? কেউ দেখে ফেলবে। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার খুব ভয় করছে। এই অন্ধকার বারান্দায় আপনি এভাবে কেন দাঁড়িয়ে আছেন? আমার বুকটা ধকধক করছে। আপনি কি শুনতে পাচ্ছেন না? আরিয়ানের ছোট ছোট হাতগুলো কাঁপছে। 10 বছরের এই নিষ্পাপ ছেলেটা জমিদার বাড়ির বিশাল কারুকাজ করা খিলানের নিচে দাঁড়িয়ে কুঁকড়ে যাচ্ছে। বাইরের আকাশে মেঘের ঘনঘটা, ঝোড়ো হাওয়া বইছে শো শো শব্দ করে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে প্রকৃতি। জমিদার দর্পনারায়ণের 18 বছর বয়সী জেদি মেয়ে তুলি ধীর পায়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক বিচিত্র নেশা আর ঠোঁটে তার চিলের হাসি। বিদ্যুতের চমকে তার ফর্সা মুখটা মুহূর্তের জন্য ভয়ানক সুন্দর দেখালো। তাতে আমার কিছু যায় আসে না, দেখে ফেললেই কি করলো? বাড়ির লোক দেখলেই বাকি। তুই তো এখন আমার বিবাহিত স্বামী আরিয়ান। যদিও তুই আমার চেয়ে কত ছোট, কিন্তু দলিলে তো তুই আমার এই জমিদারিত্বের অংশীদার। আমার তোর সাথে জরুরি কথা আছে, পালাবি না একদম। পালালে কিন্তু ফল ভালো হবে না। কথা বলবেন তো একটু দূরে গিয়ে বলুন। এভাবে কাছে আসার কি আছে? বুঝলাম না। আপনি অনেক বড়। আপনার শরীর থেকে আসা পারফিউমের কড়া ঘ্রাণে আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ যদি আমাদের এভাবে দেখে ফেলে তবে তো লোকে ছিছি করবে আপু। আমার মা শুনলে খুব কষ্ট পাবেন। আরিয়ানের কথা শুনে তুলি থামলো না, বরং আরও এক ধাপ এগিয়ে গেল। আরিয়ানের পিঠে এখন নোনা ধরা দেওয়ালের সাথে ঠেকে গেছে। তুলি আরিয়ানের গায়ে একদম কাছে গিয়ে ফিস ফিস করে বলতে শুরু করলো। আরিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারছে না কেন এই মেয়েটা তাকে এভাবে তাড়া করে ফিরছে। কাছে এসে বলবো কি দূর থেকে বলবো? এখন কি তোর থেকে পারমিশন নিয়ে আমার এটা করা লাগবে? বুঝলাম না। তুই কি ভাবিস তুই ছোট বলে আমি তোকে ছেড়ে দেব? জমিদার বাড়ির মেয়েরা এখন কাউকে পছন্দ করে বা নিজের প্রয়োজনে ব্যবহার করে, তখন সে দুনিয়ার কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না। তুই কি জানিস তোকে কেন এই অভিশপ্ত বাড়িতে আনা হয়েছে? আমি কিছুই জানি না। মা বলেছিল আপনাদের বড় বাড়িতে কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে, অভাব দূর হবে। কিন্তু এখানে আসার পর আমাকে এই জোর করে বিয়ের পিঁড়িতে কেন বসানো হলো? আমি তো বিয়ের মানেই বুঝি না আপু। আমাকে বাড়িতে যেতে দিন। তুলে হঠাৎই আরিয়ানের চিবুক শক্ত করে ধরে মুখটা উঁচিয়ে ধরল। তারপর চোখের মণিগুলো যেন অন্ধকারের মাঝে জ্বলছে। জমিদার বাড়ির এই অন্দরমহলে এমন অনেক পৈশাচিক রহস্য চাপা পড়ে আছে যা আরিয়ানের মতো ছোট্ট একটা বাচ্চা কল্পনারও বাইরে। কাজ করতে আসিসনি তুই আরিয়ান, তোকে আমার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছে। এই যে তোর গলায় ছোট্ট একটা কালো সুতা দিয়ে লকেট পরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ লকেট নয়, এটা একটা মরণ ফাঁদ। আমাদের বংশের উপর যে পুরনো অভিশাপ আছে সেটা কাটাতে হলে তোর মতো এক নিষ্পাপ ছেলের রক্ত আর সময় প্রয়োজন। তুই হচ্ছিস সেই বংশের রক্ষা কবচ, যাকে আমি নিজের খুশি মতো ব্যবহার করব। আপনি কি বলছেন এসব? আমি বাড়ি ফিরে যেতে চাই। আমি আপনার স্বামী হতে চাই না। আমি ছোট মানুষ। আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আরিয়ান কান্নায় ভেঙে পড়ার উপক্রম করলো, কিন্তু তুলি সজোরে তার মুখটা চেপে ধরল। তার হাতের স্পর্শ যেন বরফের মতো শীতলতা। চারপাশের পরিবেশটা আরও গম্ভীর হয়ে উঠল। ঝড়ের বেগ বাড়ছে, পুরনো জানলার শিকগুলো সজোরে কাঁপাচ্ছে। তুলির চোখ মুখ এখনও আরও কঠোর। পালানোর পথ চিরতরে বন্ধ আরিয়ান। তুই এখন এই সোনার খাঁচার বন্দি পাখি। তুই যদি ভালোই ভালোই আমার হুকুম মেনে চলিস তবে রাজভোগ পাবি, দামি পোশাক পাবি। আর যদি পালানোর চেষ্টা করিস তবে এই জমিদার বাড়ির নিচে যে অন্ধকার কালকুঠুরি আছে সেখানে বছরের পর বছর কেউ আলো দেখে না, সেখানে তোকে জীবন্ত ফেলে রাখা হবে। মনে রাখিস, আমি যেমন তোকে আগলে রাখতে পারি তেমনি তোকে শেষ করে দিতেও এক সেকেন্ডও ভাববো না। আপনি এত নিষ্ঠুর কেন? ছোটবেলা যখন আসতাম তখন তো আপনাকে কত মিষ্টি করে কথা বলতে দেখতাম। আপনি কি সত্যি সেই দয়ালু তুলি আপু, নাকি আপনি কোনো শয়তান? সময়ের ক্ষমতা মানুষের বদলে দেয় ছোট বর।
এখন থেকে তুই শুধু আমার ছায়া হয়ে থাকবি। রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যাবে, যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকবে, তখন চুপি চুপি আমার ঘরে আসবি। তোর জন্য একটা বিশেষ রহস্যময় চমক অপেক্ষা করছে। আর খবরদার, কাউকে যদি এক বিন্দুও বলেছিস, তবে তোর মায়ের জানের কবজ হবে আমার হাতে, মনে থাকবে তো? হুট করেই সিঁড়ির কারো ভারী বুটের শব্দ শোনা গেল। কেউ একজন টর্চ জ্বেলে এদিকেই এগিয়ে আসছে। তুলি এক পলক আরিয়ানের আতঙ্কিত চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় ইশারা করলো। তারপর ছায়ার মতো মিলিয়ে গেল পেছনের অন্ধকারের করিডোরে। আরিয়ান একা সেই নির্জন বারান্দায় দাঁড়িয়ে থর থর করে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে এই বিশাল বাড়িটা একটা দানব হয়ে তাকে গিলে খেতে আসছে। আমি কোথায় ফেসে গেলাম? আমার সাথে এমন কেন হচ্ছে? হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে বাঁচান। আমি কার কাছে যাব? মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। রাত গভীর হয়েছে। জমিদার বাড়ির বিশাল ঘড়িটা ঢং ঢং করে 12টা বাজার শব্দ হলো। সারা বাড়িটা নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর পুরনো জানলার কপাটের খট খট শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান তার ছোট্ট ঘরে শুয়ে ভয় কুঁকড়ে আছে। তার কানে বাজছে তুলির সেই হুকুম, রাতে তার ঘরে যেতে হবে। আরিয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তার শরীর কাঁপছে। হে আল্লাহ, আমাকে শক্তি দাও। আমি ওই ডাইনিটার ঘরে যেতে চাই না, কিন্তু না গেলে যদি ও মায়ের কোনো ক্ষতি করে, আমাকে যেতেই হবে। আরিয়ান পা টিপে টিপে অন্ধকার করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। করিডোরের দেওয়ালে ঝোলানো পুরনো জমিদারের তৈলচিত্রগুলো যেন তার দিকে কুরু হাসিতে তাকিয়ে আছে। তুলির ঘরের সামনে পৌঁছাতেই আরিয়ান দেখল দরজাটা আধা খোলা। ভেতর থেকে নীলচে রঙের একটা হালকা আলো চুইয়ে বাইরে আসছে। আরিয়ান কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেরি করলি কেন আরিয়ান? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় ভেতরে আয়, দরজাটা পিছে লাগিয়ে দে। তুলি আরিয়ানের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তার পরনে এবার কুচকুচে কালো রঙের একটা শাড়ি। আয়নায় আরিয়ানের প্রতিচ্ছবি দেখে সে এক অদ্ভুত হাসি দিল। আরিয়ান দেখল ঘরের এক কোণে বড় একটা তান্ত্রিক চক্র আঁকা। সেখানে কয়েকটা মরার খুলি আর রক্তবর্ণের ফুল রাখা আছে। ঘরটা ভ্যাপসা গন্ধে ভরে আছে। আপনি এই মাঝরাতে আমাকে এখানে কেন ডাকলেন? আর এইসব কি? আপনি কি জাদুটোনা করেন? আমাকে ভয় দেখাবেন না আপু। আপু নয় আরিয়ান, আজ থেকে আমি তোর মালিক। কাছে আয়। এই যে লকেটটা তোর গায়ে আছে, এটা এখন সরাতে হবে। আজ পূর্ণিমা, আজই সেই রাত যেদিন আমাদের এই চুক্তির আসল পরীক্ষা শুরু হবে। তুলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক বিড়ালের মতো নিঃশব্দে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। সে আরিয়ানের গলার লকেটটা ধরার জন্য হাত বাড়াতেই আরিয়ান ছিটকে পিছিয়ে গেল। আরিয়ানের মনে হলো তুলির হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা, যেন কোনো জ্যান্ত মানুষের হাত নয় এটা। না, আমি এটা খুলতে দেব না। মা বলেছে এই লকেট আমার দোয়া। আপনি এটা কেড়ে নিতে চাইছেন কেন? আপনি কি আমার রক্ত নেবেন? তোর রক্ত নয় আরিয়ান, তোর আয়ু প্রয়োজন আমার। জমিদার বংশের মেয়েদের অমর থাকার জন্য 10 বছর অন্তর একজন করে নিষ্পাপ স্বামী বলি লাগে। তোর আগের জন্য ছোট ছিল, সে এখন ওই পেছনের পুকুর পাড়ের মাটির নিচে ঘুমিয়ে আছে। তুই কি তার পাশে শুতে চাস? আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল কেন এই বাড়িতে কোনো পুরুষ বেশি দিন বাঁচে না। সে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু রুমের দরজাটা আপনি বন্ধ হয়ে গেল। কোনো অদৃশ্য শক্তি যেন আরিয়ানকে মেঝের সাথে আষ্টে ফেলেছে। হে আল্লাহ, আমাকে বাঁচান। মা গো, এই মেয়েটা পাগল, ও আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি তো ছোট মানুষ, আমাকে কেন এমন বিপদে ফেললে? চিল্লায় লাভ নেই আরিয়ান, এই ঘরের দেওয়াল অনেক পুরু। তোর চিৎকার বাইরের বাতাস পর্যন্ত পৌঁছাবে না। এখন লক্ষ্মী ছেলের মতো এখানে বস, আমি তোর কপালে একটা তিলক এঁকে দিব। তারপর তুই সারা রাত শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকবি। নড়াচড়া করলেই কিন্তু শেষ।
তুলে একটা ছোট্ট ছুরি বের করলো আর নিজের হাতের আঙুল সামান্য ছিঁড়ে রক্ত বের করলো। সে আরিয়ানের দিকে এগোতে লাগলো। আরিয়ানের চোখ বেয়ে অশ্রু ঝরছে। সে নড়তে পারছে না কিছুতেই। তুলির চোখের মণিগুলো এখন আগুনের মতো লাল হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে কোনো একটা অশরীরী ছায়া যেন নড়ে উঠল। কে ওখানে? কে? বাঁচান আমাকে। ছায়াটা ধীরে ধীরে দেওয়াল থেকে বেরিয়ে এলো। একটা ছোট্ট ছেলের অবয়ব, যার শরীরটা ফ্যাকাশে আর চোখের কোটরে শুধু অন্ধকার। সে তুলির দিকে তাকিয়ে এক বীভৎস চিৎকার দিল। তুলি থমকে দাঁড়িয়ে পড়ল। তার মুখে প্রথমবার ভয়ের ছাপ দেখা গেল। তুই আবার এসেছিস? যা এখান থেকে, আরিয়ানের সময় হয়ে গেছে। তুই বাধা দিতে পারবি না। ঘরের বাতিগুলো দপদপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু আরিয়ানের ডুকরে কান্নার শব্দ আর তুলির রাগে নিঃশব্দের শব্দ পাওয়া যাচ্ছে। আরিয়ান অনুভব করলো কেউ একজন তার হাত ধরে অন্ধকারের ভিতর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ঘরের কোণে অন্ধকারে বসে আরিয়ান তখনও কাঁদছে। তার ছোট বুকটা ভয়ে ধকধক করছে। সে ভাবছে এই বুঝে তার জীবন শেষ হয়ে যাবে। জমিদার বাড়ির এই মেয়েটা তাকে কি সত্যি মেরে ফেলবে? আরিয়ান দুই হাত দিয়ে মুখ ঢেকে অনবরত আল্লাহর নাম জপছে। তার মনে মনে হচ্ছে আজ রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ানক রাত। হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে বাঁচান। আমি তো ছোট মানুষ, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। এই মেয়েটা কেন আমার সাথে এমন করছে? মাগো, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার আরিয়ানকে ওরা শেষ করে দিচ্ছে। আল্লাহ, আমাকে দয়া করুন। আরিয়ান যখন ভয়ে নীল হয়ে মেঝেতে পড়ে আছে ঠিক তখনই ঘরের সব আলোগুলো হুট করে চলে উঠল। কোনো অদ্ভুত শব্দ নয়, বরং একটা হাসির শব্দ ঘরটায় ছড়িয়ে পড়ল। আরিয়ান ধীরে ধীরে আঙুলের ফাঁক দিয়ে তাকালো। সে দেখলো তুলি খাটের উপরে বসে মুচকে মুচকে হাসছে। তার হাতে কোনো রক্তমাখা ছুরি নেই, বরং একটা লিপস্টিক নিয়ে সে নাড়াচাড়া করছে। আর যে কালো ছায়াটা দেখে আরিয়ান ভয় পেয়েছিল, ওটা আসলে একটা বড় পুতুলের উপরে রাখা কালো কাপড়। অনেক হয়েছে আরিয়ান, এবার থামা। কতক্ষণ আর কাঁদবি? তোর কান্না দেখে তো আমার হাসি পাচ্ছে। তুই সত্যিই ভাবলি আমি তোকে মেরে ফেলবো? আরিয়ান, সামনে গিয়ে নিজের চেহারাটা দেখ একবার। ভয়ে পুরো মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ান কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। সে বিশ্বাসই করতে পারছে না যে এতক্ষণ যা ঘটলো তাকে বলে একটা নাটক ছিল। তার চোখের জল তখনও গাল বেয়ে পড়ছে, কিন্তু মনে মনে একটা প্রচণ্ড ধাক্কা লেগেছে। সে বুঝতে পারলো তুলি তাকে ইচ্ছে করেই ভয় দেখিয়েছে। ভয়ের জায়গাটা এখন রাগে ভরে গেল। আপনি আপনি এতক্ষণ ধরে আমার সাথে তামাশা করছিলেন। আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি আর বাঁচব না। আপনি আমার চোখের জল দেখে হাসছেন। আপনি মানুষ না অন্য কিছু? আরে রাগ করিস কেন? তুই আসলি এই বাড়িতে, কোনো কথা বলিস না, সারাদিন চুপচাপ থাকিস। তো কি একটু না পচালে কি আমার ভালো লাগে? এই যে রক্ত দেখলি, ওটা আসলে লিপস্টিক ছিল। আর তান্ত্রিকের ছবিগুলো আমি নিজে শখ করে এঁকেছি তোকে একটু ভয় দেখানোর জন্য। তুই তো দেখি একদম সত্যিকারের বিপদ ভেবে বসে আছিস। আপনি অনেক খারাপ। আপনি একটা নিষ্ঠুর মেয়ে। আপনি জানেন না কারো মন নিয়ে এভাবে খেলা করা ঠিক নয়। আপনি আমাকে ভয় দেখিয়ে আনন্দ পান। আমি আপনাকে ঘৃণা করি। আমি কাল সকালেই মাকে সব বলে দেব। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি চলে যাব। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে খাট থেকে নেমে দাঁড়ালো। তার ছোট্ট মুখটা অপমান আর রাগে লাল হয়ে গেছে। তুলি তখন খাট থেকে নেমে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তার চোখে এখন আর সেই হাসি খুশি ভাব নেই, বরং একটা অদ্ভুত অধিকারবোধ কাজ করছে। সে আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। যাবি মানে? কোথায় যাবি তুই? তুই কি ভেবেছিস আরিয়ান? তুই কি ভুলে গেছিস আরিয়ান? তুই এখন আমার বর। তোকে এই বাড়ির দলিলে সই করিয়ে আনা হয়েছে। তুই চাইলেই চলে যেতে পারিস না। তুই এখন থেকে আমার, শুধু আমার। আমি তোকে ভয় দেখাই আর আদর করি, সেটা সইতে হবে। তোকে কোথাও যেতে দেব না আমি। আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না। আপনি আমার হাত ছাড়ুন। আপনি আমাকে ভয় দেখিয়েছেন। আমি আর আপনার সাথে থাকবো না। আপনি অনেক পচা।
আরিয়ান ঝটকা মেরে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তুলি আরও শক্ত করে ধরল। তুলির চোখের দৃষ্টিতে এখন এক অন্যরকম জেদ। সে আরিয়ানের একদম কাছে মুখ নিয়ে এলো। শোন আরিয়ান, আমি একটু বেশি মজা করে ফেলেছি হয়তো, কিন্তু তার মানে এই নয় যে তুই চলে যাবি। তোকে আমি নিজের পছন্দে এই বাড়িতে এনেছি। তুই ছোট হতে পারিস, কিন্তু তুই আমার অধিকারে আছিস। তোর উপর আমার সব দাবি আছে। তুই এখন থেকে এই ঘরের বাইরে এক পাও দিবি না আমার অনুমতি ছাড়া, বুঝলি? আপনার অনুমতি কেন লাগবে? আমি আপনার কেনা গোলাম নই। আপনি অনেক খারাপ মেয়ে। আপনি আমাকে আদর করার নাম করে কষ্ট দেন। আমি আপনাকে কোনো দিন মাফ করব না। আমি কাল সকালেই এখান থেকে পালাবো। আরিয়ান এক মুহূর্ত না দাঁড়িয়ে গট গট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। তুলি দরজার সামনে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। তার মনে এখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে জানে আরিয়ান খুব রেগে গেছে, কিন্তু সে আরিয়ানকে হারাতে চায় না। তার মনে হচ্ছে আরিয়ান ছোট হলেও তাকে ঘিরেই এখন তার সব চিন্তা। যাক না দেখি কত দূর যায়। এই বাড়ির সীমানা পার হওয়ার ক্ষমতা ওর নেই। ও ছোট বলে হয়তো বুঝতে পারছে না, কিন্তু ও তো আমারই। কাল সকাল হোক, ওর রাগ আমি ঠিকই জল করে দেব। জমিদার বাড়ির মেয়ের থেকে ও পালাবে কোথায়? আরিয়ান নিজের ঘরে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। তার বালিশটা চোখের জলে ভিজে একাকার। সে শুধু ভাবছে কাল সূর্য ওঠার আগেই তাকে এই বাড়ি থেকে বের হতে হবে। কিন্তু সে জানে না তুলির মায়া আর অধিকারের জালে সে কতটা আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। রাত গভীর হচ্ছে, কিন্তু কারোর চোখে আর ঘুম নেই। রাতটা যেন আর শেষ হতেই চাচ্ছে না। আরিয়ান নিজের ঘরে শুয়ে ছটফট করছে। তার মনে জেদ চেপেছে, সেই বাড়িতে থেকে পালাবেই। তুলি তাকে যেভাবে ভয় দেখিয়েছে আর তারপর যেভাবে জোর খাটিয়ে কথা বলছে, সেটা আরিয়ান একদম মেনে নিতে পারছে না। সে তার ছোট্ট ব্যাগে দু একটা জামা আর মায়ের দেওয়া সেই পুরনো গামছাটা ভরে নিল। পা টিপে টিপে সে দরজার কাছে এলো। হে আল্লাহ, আমাকে এই বাড়ির বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও। ওই রাক্ষসী মেয়েটা ঘুমালে আমি চুপি চুপি গেট দিয়ে বেরিয়ে যাব। মা ঠিকই বলেছিল, বড় মানুষের পাল্লায় পড়া ঠিক না। আরিয়ান দরজার নখ ঘোরাতেই দেখলো দরজার বাইরে থেকে লক করা। সে কয়েকবার ধাক্কা দিল, কিন্তু কাজ হলো না। তার কপালে ঘাম জমে গেল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা চাবির রিং নাড়ানোর শব্দ এলো। ঝনঝন শব্দ তুলে আরিয়ান চমকে পিছনে ফিরে তাকালো। দেখলো তুলি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে সেই দুষ্টুমি ভরা হাসি। কি ব্যাপার ছোট বর? রাতের বেলা ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমার অনুমতি ছাড়া তো এই ঘরের একটা পিঁপড়াও বাইরে যেতে পারে না, আর তুই একটা আস্ত মানুষ। আপনি আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করেছেন কেন? আমাকে যেতে দিন। আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি অনেক খারাপ। আপনি আমাকে আটকে রাখতে পারেন না। তুলি হাসতে হাসতে আরিয়ানের দিকে এগিয়ে এলো। আরিয়ান ভয় পেয়ে পিছাতে পিছাতে বিছানার কোনায় গিয়ে ঠেকল। তুলি তার ব্যাগটা কেড়ে নিয়ে খাটের উপরে ছুঁড়ে ফেলে দিল। তারপর আরিয়ানের একদম কাছে এসে বসলো। আরিয়ান ছোট ছোট হাত দুটো ধরে সে নিজের বুকের কাছে টেনে নিল। যাবি বললেই যাওয়া যায় নাকি? তুই কি জানিস না, একবার এই জমিদার বাড়িতে কেউ ঢুকলে সে আর বের হতে পারে না, বিশেষ করে সে যদি হয় আমার মতো সুন্দরী একটা মেয়ের বর। তুই না গেলে আমার সময় কাটবে কি করে? আপনি আমার হাত ছাড়ুন। আপনার লজ্জা করে না? আমি আপনার কত ছোট, আর আপনি আমার সাথে এমন করছেন কেন? লোকে দেখলে কি বলবে? আপনার সাথে কথা বলাই পাপ। তুলি এবার আরিয়ানের গালটা টেনে দিয়ে আরও একটু কাছে সরে এলো। সে আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল। আরিয়ান মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। তুলির চুলের ঘ্রাণ আর তার গায়ের গয়নার শব্দে আরিয়ান একদম সিটিয়ে গেছে। লোকে কি বলবে তা দিয়ে আমার কিছু যায় আসে না। তুই ছোট বলে কি হয়েছে? একদিন তো বড় হবি, তখন তো আমাকেই তো সামলাতে হবে। এখন থেকে একটু অভ্যাস কর। এই যে দেখ আমার হার্টবিট কত বাড়ছে, একটু হাত দিয়ে দেখবি? না, আমি দেখব না। আপনি একটা বেহায়া মেয়ে। আপনি আমাকে আদর করবেন না। আমাকে ছাড়ুন। আমি এখনই চিৎকার করব, সবাইকে ডেকে বলবো আপনি আমাকে অত্যাচার করছেন। আরিয়ানের এমন নিষ্পাপ কথা শুনে তুলি আর হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। আরিয়ানকে জড়িয়ে ধরার ভান করলো ও।
আরিয়ান ভাবল তুলি বুঝি তাকে সত্যি সত্যি চাপটে ধরবে। সে চোখ বন্ধ করে এক দৌড় দিল। তুলির হাতের ফাঁক গলে সে খাটের অন্য পাশে গিয়ে নামল। খবরদার আমার কাছে আসবেন না, আপনি অনেক পচা। আমি মাকে বলবো আপনি আমাকে জাপটে ধরার চেষ্টা করেছেন, মা আপনাকে বকা দেবে। ওরে আমার কচি খোকা রে, মাকে বলবি? যা বলে আয় দেখি, মা তোকে উল্টো আমার ঘরেই পাঠিয়ে দেবে। কারণ তুই এখন আমার আইনি স্বামী। তুই যেখানেই যাস আমি তোকে টেনে হিচড়ে নিয়ে আসবো। এখন আয় তো দেখি, একটু মাথায় হাত বুলিয়ে দেই। তুই তো খুব ভয় পেয়েছিস। আমি আপনার হাত বোলানো চাই না, আপনি দূরে থাকুন। আপনি আমাকে ডাইনি সেজে ভয় দেখান আর এখন মিষ্টি কথা বলছেন। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না, আপনি একটা আস্ত জাদুকরী। আরিয়ান খাটের চারপাশ দিয়ে দৌড়াচ্ছে আর তুলি তাকে ধরার জন্য পিছু পিছু ছুটছে। এটা যেন একটা চোর পুলিশ খেলা শুরু হয়েছে। আরিয়ান ছোট মানুষ বলে খুব দ্রুত নড়াচড়া করতে পারছে, কিন্তু তুলি তাকে বারবার কোণঠাসা করে ফেলেছে। এক পর্যায়ে তুলি আরিয়ানকে ধরে ফেলল এবং তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দিল। এই তো ধরে ফেলেছি, এবার কোথায় যাবি? তুই যতবার বলবি আমি ততবার তোকে ধরবো। তুই কি জানিস তোকে রাখলে কত সুন্দর লাগে? তোর এই লাল হয়ে যাওয়া নাকটা আমার খুব পছন্দ। ছাড়ুন আমাকে, আমার দম বন্ধ হচ্ছে। আপনি অনেক মোটা, আমার উপর এভাবে ঝুঁকবেন না, আমি মরে যাব। তুলি এবার একটু থমকে গেল। সে আরিয়ানের দিকে তাকিয়ে দেখল ছেলেটার চোখে সত্যি জল চলে এসেছে। সে হাসতে হাসতে আরিয়ানের কপালে একটা হালকা চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। আরিয়ান ছাড়া পেয়ে এক লাফে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজা তো বন্ধ। সে দরজায় কিল মারতে লাগলো। আচ্ছা বাবা, ঠিক আছে, আর জ্বালাবো না। আজকের মতো মাফ করে দিলাম। কিন্তু মনে রাখিস আরিয়ান, তুই যেখানেই যাস দিন শেষে তোকে আমার কাছে আসতে হবে। তুই আমার অধিকারে আছিস, আর আমি আমার জিনিস কাউকে দেই না। এখন ঘুমাগে যা, কাল সকালে তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। আরিয়ান গুম হয়ে এক কোণে বসে রইল। সে বুঝতে পারছে না এই মেয়ের হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়। তুলে হাসতে হাসতে নিচের ঘরের দিকে চলে গেল। আরিয়ান দরজার কাছে বসে বসে মনে ভাবল কাল সকাল হওয়ার আগেই তাকে এই জাদুকরীর খপ্পর থেকে বাঁচার জন্য অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কিন্তু তুলির সেই মিষ্টি শাসন আর অধিকার বোধ যেন আরিয়ানের মনে এক অজানা অনুভূতি তৈরি করেছে, যা সে নিজেও বুঝতে পারছে না। সকালবেলা বারান্দায় রোদ এসে পড়েছে। আরিয়ান মন খারাপ করে একটা কাঠের ঘোড়া নিয়ে খেলছিল। রাত ভর কান্নাকাটি আর পালানোর উত্তেজনায় তার শরীরটা খুব ম্যাচম্যাচ করছে। ঠিক সেই সময় তুলি একটা বড় বাটি হাতে নিয়ে এলো। বাটি থেকে একটা তিতা তিতা গন্ধ বেরোচ্ছে। এই যে ছোট বর, খেলা বন্ধ কর। এই নিম পাতার রসটা ঝটপট খেয়ে ফেলতো, শরীরের সব রোগ বালাই দূর হয়ে যাবে। আমি খাবো না, আপনার হাত থেকে আমি এক ফোঁটা পানিও খাবো না। আপনি কাল রাতে আমাকে ডাইনি সেজে ভয় দেখিয়েছেন। আপনি একটা পচা মেয়ে, আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। খাবি না মানে? আমি বলছি খেতে হবে। তুই না খেলে শুকিয়ে কাঠ হয়ে যাবি। নে মুখ খোল, না হলে কিন্তু আমি জোর করে তোর নাকে ঢেলে দেব। মনে রাখিস, এই বাড়িতে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। তুলি আরিয়ানের হাত চেপে ধরল। আরিয়ান পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করলো। ঠিক সেই সময় করিডোর দিয়ে যাচ্ছিলেন তুলির বাবা, জমিদার দর্পনারায়ণ সাহেব। তিনি ধীর পায়ে এগিয়ে এসে তুলির হাত থেকে বাটিটা নিলেন। তার চোখে মুখে আজ এক অদ্ভুত বিষণ্ণতা। তুলি, মামার একটু থামতো। এই ছেলেটার উপর এত শাসন করিস না, ও তো ছোট মানুষ। ওকে এইসব তিতা নিমপাতার রস খেতে পারে, ওকে একটু আরামে থাকতে দে। আমার ভয় হয় তুই যেভাবে ওর উপর সারাক্ষণ মেজাজ দেখাস, তাতে ওর মনে তোর প্রতি ঘৃণা জমে যাবে। সকালবেলা বারান্দায় রোদ এসে পড়েছে। সে মন খারাপ করে একটা কাঠের ঘোড়া নিয়ে খেলছিল। তুলে এক বাটি তিতার রস নিয়ে আরিয়ানকে জোর করে খাওয়ানোর জন্য। ঠিক তখনই দর্পনারায়ণ সাহেব সেখানে এসে হাজির হন। তিনি ধীর পায়ে এগিয়ে এসে তুলির হাত থেকে বাটিটা নিলেন। তার চোখে মুখে আজ এক অদ্ভুত বিষণ্ণতা আর ইমোশন। বাবা, তুমি সব সময় ওর পক্ষ নাও কেন? ওকে আমি একটু যত্ন করছি, এতে তোমার এত আপত্তি কিসের? তুমি তো ওর সাথে আমার বিয়ে দিলে, এখন কেন ওকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে চাইছো?
ও এখন আমার আমানত। আমি ওকে যেভাবে খুশি মানুষ করব। দর্পনারায়ণ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বারান্দার ইজি চেয়ারটায় বসলেন। তার চোখ দুটো হঠাৎ করেই ভিজে এলো, টলমল করতে লাগলো চোখের পানি। তিনি আরিয়ানের মাথায় স্নেহের হাত রাখলেন এবং তুলির দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে কথা বলতে শুরু করলেন। তুলিমা, তুই তো জানিস তোর মা মারা যাওয়ার পর আমি তোকে নিজের হাতে মানুষ করেছি। মা মরা মেয়েকে আমি কোনোদিন চোখের আড়াল করিনি। তোকে বিয়ে দিয়ে কোনো অচেনা পরিবারে পাঠাতে আমার কলেজা কাঁপত। কে জানে সেখানে তোকে কত কষ্ট সইতে হতো। হয়তো তোকে ওরা আগলে রাখতো না। আমাদের এই জমিদারি নিয়ে কত চাল চলতো। কিন্তু আরিয়ান আরিয়ান তো আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। ও আমার চোখের সামনে বড় হয়েছে। বন্ধুর ছেলে বলে তুমি এইটুকু একটা বাচ্চার সাথে আমার বিয়ে দিলে? লোকে কত কি বলছে তুমি কি জানো বাবা? সবাই হাসাহাসি করছে যে বড় মেয়ে একটা পিচি ছেলেকে বিয়ে করেছে। আমার বান্ধবীরা আড়ালে মজা নেয়। কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। আরিয়ান এই বাড়ির ছেলের মতো। ওকে তোর সাথে বিয়ে দেওয়ার একটাই কারণ ছিল, যাতে তোকে কোনোদিন এই বাড়ি ছেড়ে পরের ঘরে যেতে না হয়। আমি জানি আরিয়ান তোকে ছেড়ে কোথাও যাবে না, ও তোকে সম্মান করবে। কিন্তু মা, তুই ওর উপর যেভাবে বড় বড় কথা বলিস আর সারাক্ষণ ভয় দেখাস, সেটা দেখে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। ওর তো এখন খেলার বয়স, আর তুই ওকে ঘরবন্দি করে রাখছিস। তুলির বাবা কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখেও পানি আসার উপক্রম হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কিন্তু আরিয়ানের দিকে একবার তাকালো সে। তার চোখে এখন এক অন্যরকম জেদ আর অধিকার বোধ। সে বাবার দিকে ফিরে একটা শক্ত প্রশ্ন ছুড়ে দিল। বাবা, তুমি যদি মনে করো আরিয়ানের সাথে বিয়ে দিয়ে আমাকে এই বাড়িতেই রাখলে আমি সুখে থাকবো, তবে তুমি ভুল করছো। তুমি যখন আমাদের বিয়ে দিলে তখন আরিয়ান বিয়ে কি জিনিস সেটাই জানতো না। ও কেন এই বিয়েতে রাজি হলো সেটা কি তুমি জানো? ওর বাবা যখন তোমার কাছে হাত জোর করে দাঁড়িয়েছিল তখন কি কথা হয়েছিল তোমাদের মধ্যে? আরিয়ানকে কেন এভাবে হুট করে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো? দর্পনারায়ণ সাহেব এবার হুট করেই পাথর হয়ে গেলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আর কোনো কথা বললেন না। মনে হলো তার বুকের ভেতরে কোনো এক ভয়ানক রহস্য চাপা পড়ে আছে, যা তিনি কাউকে বলতে পারছেন না। তিনি শুধু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং মাথা নিচু করে নিজের ঘরের দিকে চলে গেলেন। তার এই চলে যাওয়ার ভঙ্গি দেখে আরিয়ানের মনে একটা খটকা লাগলো। বাবা এমন করে চলে গেলেন কেন? আমার আব্বুর সাথে ওনার কি কথা হয়েছিল? কেন আমাকে এখানে আনা হয়েছে? আপনি কি কিছু জানেন আপু? বেশি কথা বলিস না তো আরিয়ান। তোকে বললাম না, ছোট মানুষ ছোটর মতোই থাকবি। যা এখন এই রসটা খেয়ে নে। আর শোন, আজ থেকে তুই আমার ঘরেই থাকবি, আর আমি তোকে বাইরে যেতে দেব না। তোকে শাসন করার অধিকার শুধু আমার, কারণ তোকে আমি কোনো এক বিশেষ কারণে নিজের কাছে আটকে রেখেছি। আপনি অনেক খারাপ। আপনি জেনে শুনে আমাকে ঠকিয়েছেন। আমি বড় হলে সব রহস্য বের করব, তখন আমি আর আপনার এই কথা শুনবো না। তুলি খিলখিল করে হেসে উঠল। সে আরিয়ানের গালটা টিপে দিয়ে বলল, যখন বড় হবি তখন দেখা যাবে। আপাতত তুই আমার পিচ্চি বড় হয়েই থাক। তুলি সেখান থেকে চলে গেল। কিন্তু আরিয়ানের মনে একটা বড় প্রশ্ন ঘুরছে। তার আব্বু আর জমিদার সাহেবের মধ্যে আসলে কি হয়েছিল? কেন এই বিয়েটা এত তাড়াহুড়ো করে দেওয়া হলো? কিসের ভয়ে জমিদার সাহেব প্রশ্ন শুনেই পালিয়ে গেলেন? সকালের নাস্তা শেষ হতে না হতেই জমিদার বাড়ির সদর দরজায় শোরগোল শোনা গেল। আরিয়ান বারান্দা দিয়ে উঁকি মেরে দেখল তার আব্বু আর আম্মা হন্ততন্ত হয়ে ভেতরে ঢুকছেন। তাদের দেখে আরিয়ানের মনটা খুশিতে ভরে উঠল। সে দৌড়ে গিয়ে তার আম্মাকে জড়িয়ে ধরল। আরিয়ানের চোখে তখন আনন্দের পানি। আম্মা, তুমি এসেছো? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এই বাড়িতে থাকবো না। ওই জমিদার বাড়ির মেয়েটা আমাকে খুব জ্বালায়। আরে পাগল ছেলে, এসব কি বলছিস? তুই এখন এই বাড়ির জামাই, তোকে নিতে আসিনি রে। আমরা এসেছি তোদের দুজনকে আমাদের গ্রামে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে যেতে। তোর আব্বুর খুব শখ হয়েছে নতুন জামাই আর মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার। ঠিক সেই সময় তুলির রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে দামি শাড়ি আর গয়না। সে আরিয়ানের আব্বু আর আম্মুকে সালাম করলো। তুলি হাসি মুখে কথা বললেও তার চোখে সেই চেনা চতুরতা খেলা করছিল। সে আরিয়ানের দিকে তাকিয়ে এক পলক চোখ টিপল, যা দেখে আরিয়ান আরও বিরক্ত হলো। শ্বশুর আব্বু, আপনারা এসেছেন খুব ভালো হয়েছে। আরিয়ান তো সারা দিন
বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করে। চলুন আমরা সবাই মিলে আজই আপনাদের গ্রামে যাব। তবে আমার একটা শর্ত আছে, আরিয়ান কিন্তু সবসময় আমার চোখের সামনে থাকবে। জমিদার সাহেব নিচে নেমে এলেন। তিনি আরিয়ানের আব্বুর সাথে কোলাকুলি করলেন। সবার মধ্যে হাসাহাসি চললেও আরিয়ানের মনে সেই পুরনো খটকাটা রয়ে গেল। সে খেয়াল করলো তার আব্বু কেন যেন জমিদার সাহেবের চোখের দিকে সরাসরি তাকাতে পারছেন না। ব্যাগ গোছানোর সময় আরিয়ান সুযোগ বুঝে তার আব্বুকে একলা পেয়ে গেল বাগানের এক কোণে। আব্বু, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে তো? তুমি কেন এত তড়িঘড়ি করে আমার বিয়ে দিলে? আমি তো তখনও ঠিকমতো স্কুলে যাওয়া শুরু করিনি। কেন আমাকে এই জমিদার বাড়ির জাতাকলে ফেললে? আরিয়ানের আব্বু হুট করেই থতমত খেয়ে গেলেন। তার হাতে থাকা তামাকের পাইপটা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন, যেন কেউ তাদের কথা শুনে ফেলেছে কিনা তা দেখছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ওসব কি বলছিস আরিয়ান? বিয়ে তো আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই হয়েছে। জমিদার সাহেব অনেক বড় মনের মানুষ। ওনার বন্ধুর ছেলে হিসাবে তোকে যোগ্য মনে করেছেন বলেই তো এই বিয়েটা হয়েছে। এতে তো তোর ভালোই হয়েছে, কত সুখে আছে সেখানে। না আব্বু, তুমি মিথ্যে বলছো। আমি জমিদার সাহেবের চেহারা দেখেছি। কাল তুলি আপু ওনাকে প্রশ্ন করায় উনি ভয়ে রুম থেকে পালিয়ে গেছেন। তুমি আর উনি মিলে কি কোনো গোপন চুক্তি করেছো? আমাকে কি তোমরা বিক্রি করে দিয়েছো? বিক্রি করার কথা শুনে আরিয়ানের আব্বুর মুখটা মরার মতো সাদা হয়ে গেল। তিনি আরিয়ানের হাতটা শক্ত করে ধরলেন। তার গলা যেন ধরে আসছে। তিনি আমতা আমতা করে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। তুই এখনো ছোট মানুষ আরিয়ান, বড়দের সব কথা বুঝতে চাস না। আর এই বাড়িটা সাধারণ কোনো বাড়ি নয়, এখানের দেয়ালেরও কান আছে। তুই যা তো, আমার কাছে গিয়ে বস। আমি একটু জমিদার সাহেবের সাথে জরুরি আলাপ করে আসি। ওসব বাজে বাজে কথা একদম মুখে আনবি না। আরিয়ান আব্বু তখন এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে সেখান থেকে সরে গেলেন। আরিয়ান দাঁড়িয়ে রইল একা। সে বুঝতে পারল তার আব্বু তাকে সত্যি বলতে ভয় পাচ্ছেন। আরিয়ানের মনে একটা জেদ চেপে বসল। এই রহস্য সে বের করেই ছাড়বে। ঠিক সেই সময় পিছন থেকে তুলির গলার আওয়াজ এলো। কি ব্যাপার বর্মশাই, আব্বুর সাথে কি গোপন মিটিং হচ্ছিল? আমাকে ছাড়া বুঝি আর কোনো কথা নেই দুনিয়ায়? ব্যাগ গোছানো শেষ? গ্রামের বাড়িতে গিয়ে কিন্তু আমার অনেক আদর চাই, মনে থাকে যেন। আপনি আমাকে সবসময় পিছু করেন কেন? আমি আমার আব্বুর সাথে কথা বলছিলাম। আপনার তাতে কি? আপনি অনেক পচা। তুলি খিলখিল করে হেসে উঠল এবং আরিয়ানের কানটা একটু মুলে দিল। সে আরিয়ানকে টেনে নিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল যে গ্রামে গিয়ে যেন সে বেশি চালাকি না করে, কারণ সেখানেও তুলির লোক আছে। আরিয়ান বুঝতে পারল সে এক গভীর জালে জড়িয়ে পড়েছে, যার শেষ কোথাও কেউ জানে না। শহর থেকে অনেক দূরে আরিয়ানের গ্রাম। কাঁচা রাস্তা দিয়ে গরুর গাড়ি আর মাঝে মধ্যে রিক্সা করে তার গ্রামে পৌঁছালো। জমিদার বাড়ির রাজকীয় আরামায়েশে বড় হওয়া তুলির জন্য এই পথটুকু আসাই ছিল এক বিরাট যুদ্ধ। তার দাসী সিল্কের শাড়ি ধুলোবালি লেগে একাকার হয়ে গেছে। আরিয়ান কিন্তু নিজের গ্রামে ফিরতে পেরে খুব খুশি। সে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে আর তুলি পিছনে হাঁপাতে হাঁপাতে আসছে। ওরে বাবা, আর কত দূর আরিয়ান? আমার তো পা ছিঁড়ে যাচ্ছে। এই ধুলোবালির মধ্যে মানুষ কিভাবে হাঁটে? আমার মেকআপ তো সব গরমে ধুয়ে গেল। আর চারদিকে এত কাদা কেন? এটা গ্রাম আপু, এখানে তো শহরের মতো পিচ ঢালা রাস্তা নেই। আর একটু গেলেই আমাদের বাড়ি। আপনি তো খুব মেজাজ দেখাচ্ছিলেন যে গ্রামে আসবেন, এখন কেন এত কষ্ট হচ্ছে? তুলি আরিয়ানের কথা শুনে মুখ বাঁকালো। সে বুঝতে পারছে গ্রামে এসে তার কপালে অনেক দুঃখ আছে। আরিয়ানদের বাড়িতে পৌঁছাতেই পাড়ার লোকজন সব ভেঙে পড়ল জমিদার বাড়ির বউ দেখতে। ছোট ছোট ছেলেমেয়েরাও তুলিকে ঘিরে ধরল। তুলি এত ভিড় আর মানুষের গায়ের গন্ধ সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছে সে কোনো অন্য গ্রহে চলে এসেছে। এসো মা, ভিতরে এসো। আমাদের গরিব ঘর, তোমাদের মতো অত বড় বড় খাট পালঙ্ক নেই। চলো হাত মুখ ধুয়ে নাও। তুলির বাড়ির ভেতরে ঢুকে দেখলো মাটির ঘর, মেঝেতে মাদুর বিছানো, ফ্যান নেই, কেবল হাত পাকা দিয়ে বাতাস করতে হচ্ছে। রাতের বেলা যখন খাবার দাবার দেওয়া হলো তুলি তো অবাক। মাটিতে বসে পিঁড়িতে করে খেতে হবে, তার উপরে থালায় মোটা চালের ভাত আর দেশি শাক চচ্চড়ি। আমি মোটা চালের ভাত খাবো? আর এখানে এত মশা কেন? আরিয়ান,
তুমি তো বলেছিলে তোমাদের গ্রাম খুব সুন্দর। এখানে তো এক মুহূর্ত থাকাই মুশকিল। আমি এক্ষুনি শহরে ফিরে যেতে চাই। এখন তো কোনো গাড়ি নেই আপু। আর মা কত কষ্ট করে রান্না করেছে। আপনি এভাবে বললে মা খুব কষ্ট পাবে। আপনি একটু খেয়ে দেখুন, খুব মজা হয়েছে। তুলি অনিচ্ছা সত্ত্বেও 2 লোকমা মুখে দিল, কিন্তু ঝালের চোটে তার কান দিয়ে ধোঁয়া বের হয়ে যাওয়ার দশা। সে টপ টপ করে পানি খেতে লাগলো। আরিয়ান তখন বুঝতে পারল তুলির সত্যিই খুব কষ্ট হচ্ছে। সে নিজের রাগ ভুলে গিয়ে তুলির পাশে এসে বসলো। আরিয়ান নিজের হাত দিয়ে তুলিকে বাতাস করতে লাগলো। আপনি কাঁদবেন না আপু, আমি আছি তো। আপনি ঝাল খেতে পারছেন না, দাঁড়ান, আমি আপনার জন্য গুড় আর দুধ নিয়ে আসি। ওটা দিয়ে খেলে আর ঝাল লাগবে না। আরিয়ান দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বাটিতে করে দুধ আর নতুন গুড় নিয়ে এলো। সে নিজে তুলিকে মেখে মেখে খাওয়াতে লাগলো। তুলি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। যে ছোট বরটাকে সে সারাক্ষণ শাসন করে, সে ছেলেটাই আজ তাকে আগলে রাখছে। তুলির মনে এক অদ্ভুত মায়া কাজ করলো। আরিয়ানের হাতের মাখানো ভাত খেয়ে তুলির ঝালটা একটু কমলো। তুই এত ভালো কেন রে আরিয়ান? আমি তোকে কত কি ভয় দেখাই, অথচ তুই আমার এই বিপদে পাশে আছিস। আপনি আমার উপর অনেক অত্যাচার করেন ঠিকই, কিন্তু আপনি তো এখন আমার আমানত। মা বলেছে গেস্টদের সেবা করতে হয়। আর আপনি তো আপনি তো এই বাড়ির বউ। আপনাকে কষ্ট পেতে দেখলে আমারও ভালো লাগছে না। রাতের বেলা শোয়ার সময় হলো আসল বিপদ। মাটির ঘরের একটা ছোট্ট চৌকি। তুলি সেখানে শোয়ার কথা ভাবতেই পারছে না। তার উপর বাইরে থেকে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের গ্যাঙর গ্যাং শব্দ। তুলি ভয়ে আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। আরিয়ান, ওই জানলার ওই পাশে ওটা কি? কোনো ভূত না তো? আমি খুব ভয় পাচ্ছি। তুমি আজ আমার পাশেই শোবে, কোথাও যাবে না। আরে ওটা তো নারকেল গাছের ছায়া। আপনি মিছে মিছে ভয় পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি এই নিচে মাদুর পেতে শুচ্ছি, আপনি ঘুমান। তুলি আরিয়ানকে নিচে শুতে দিল না। সে আরিয়ানকে জোর করে চৌকির এক কোণায় বসিয়ে রাখলো। আরিয়ান সারা রাত হাত পাকা দিয়ে তুলিকে বাতাস করলো যাতে তার গরম না লাগে। মাঝে মধ্যে মশা তাড়াতেও তাকে ব্যস্ত থাকতে হলো। তুলি আরিয়ানের এই যত্ন দেখে মনে মনে খুব খুশি হলো। সে বুঝতে পারল আরিয়ান ছোট হলেও তার মনটা অনেক বড়। আরিয়ান, তুই আমার কাছে আয়, আমার খুব ভয় লাগছে। তুই পাশে না থাকলে আমি ঘুমাতে পারবো না। আরিয়ান ভয়ে ভয়ে তুলির পাশে একটু জায়গা নিয়ে বসলো। তুলি আরিয়ানের কাঁধে মাথা রেখে শান্তির চোখ বুঝলো। গ্রামের এই নীরবতা, রাতের চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে তাদের ওপরে পড়ছে। আরিয়ান ভাবছে এই মেয়েটা শহরে কত মেজাজ দেখায়, আর এখানে এসে কত অসহায় হয়ে পড়েছে। আপনি ঘুমান আপু, আমি জেগেই আছি। আপনার কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তুলি ঘুমের ঘোরেই আরিয়ানের হাতটা জড়িয়ে ধরল। আরিয়ান এক মুহূর্ত অদ্ভুত অনুভূতি অনুভব করলো। সে বুঝতে পারলো না এটা কি, তবে তুলিকে এভাবে শান্ত হয়ে ঘুমাতে দেখে তার নিজেরও ভালো লাগছে। কিন্তু এই শান্তির মাঝেও আরিয়ানের মাথায় একটা চিন্তা ঘুরছে। কেন তার আব্বু আর জমিদার সাহেব গ্রামের বাড়িতে আসার কথা শুনে থতমত খেয়ে গিয়েছিল। গ্রামের রাত মানেই ঘুটঘুটে অন্ধকার। শহরের মতো রাস্তায় ল্যাম্পপোস্টের আলো নেই, নেই গাড়ির হর্ন। ঝিঝি পোকার ডাক আর বাঁশঝাড়ের সুর শব্দ চারপাশটা বেশ ভয়ঙ্কর লাগে। আরিয়ানদের মাটির ঘরে এক কোণে হ্যারিকেন জ্বলছে। তুলে খাটের ওপরে গুটি সুটি মেরে বসে আছে। তার দু চোখে রাজ্যের ভয়। শহরে যে মেয়েটা বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়ায়, আর সে একটা জোনাকি পোকা দেখলেও আঁতকে উঠছে। আরিয়ান, তুই কোথায় গেলি? আমাকে একা রেখে বাইরে যাস না। এই হারিকেনের আলোয় কেমন কাঁপছে দেখ। আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি এখানেই আছি আপু, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো জাস্ট পানি খেতে গিয়েছিলাম। আপনি তো অনেক বড় বড় কথা বলতেন। জমিদার বাড়ির মেয়ে কারো তোয়াক্কা করে না, এখন একটা সামান্য রাতের অন্ধকার দেখে কাঁপছেন। আরিয়ানের মাথায় হুট করে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ভাবল তুলি তাকে কত ভয় দেখিয়েছে তান্ত্রিক সেজে, এবার তাকে শোধ নেওয়ার পালা। আরিয়ান চুপি চুপি হ্যারিকেনের চাবিটা ঘুরিয়ে আলো একদম কমিয়ে দিল। ঘরটা প্রায় অন্ধকারে ডুবে গেল। আরিয়ানদের দেওয়ালের এক কোণে গিয়ে গলার স্বর বদলে একটা অদ্ভুত খসখস শব্দ করতে লাগলো। কে কে তুই?
আমার ঘরে কেন এসেছিস? এই মেয়েটাকে আমি নিয়ে যাব, একে আমি ছাড়বো না। তুলি তো ভয়ে কুকড়ে একদম দেওয়ালের সাথে মিশে গেছে। তার হার্টবিট এত জোরে বাড়ছে যে সে নিজেও শুনতে পাচ্ছে। সে আরিয়ানকে অন্ধকারে দেখতে পাচ্ছিল না। ঠিক সেই সময় আরিয়ান একটা সাদা চাদর গায়ে দিয়ে ধীর পায়ে তুলির দিকে এগোতে লাগলো। মেঝের ওপরে খসখস শব্দ হচ্ছে। আরিয়ান, আরিয়ান বাঁচাও আমাকে, ওটা কি আসছে? আল্লাহ আমাকে মাফ করে দেন। আরিয়ান তুই কোথায়? আমাকে ধর। আরিয়ান আরও কাছে গিয়ে তুলির পায়ের উপরে হাত রাখলো। তুলি এক বিকট চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে আরিয়ানকে শক্ত করে চাপটে ধরলো। সে আরিয়ানের বুকে মুখ লুকিয়ে থর থর করে কাঁপছে আর কান্না করছে। আরিয়ানের গেঞ্জি তুলির চোখের পানিতে ভিজে যাচ্ছে। আরিয়ান বুঝতে পারল মজাটা এবার জমেছে ভালো। সে আর হাসি চেপে রাখতে পারল না। কেমন লাগলো আপু? এখন কেমন লাগছে দেখেছেন তো? শুধু শুধু অন্যকে ভয় দেখালে এমনই লাগে। আপনি আমাকে কত ভয় দেখিয়েছেন শহরে, মনে আছে? আজ নিজের উপর পড়ল তো বুঝলেন কেমন লাগে। তুলি আরিয়ানের হাসির শব্দ শুনে স্তম্ভিত হয়ে গেল। সে আরিয়ানকে ছেড়ে দিয়ে হারিকেনটা টেনে নিয়ে আলো বাড়ালো। দেখলো আরিয়ান হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তার গায়ে একটা সাধারণ সাদা চাদর। তুলি ফর্সা মুখটা রাগে আর অপমানে একদম টকটকে লাল হয়ে গেল। সে রাগে চোখে আরিয়ানের দিকে তাকিয়ে এক হাত কোমর দিয়ে দাঁড়িয়ে পড়ল। তুই তুই এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিলি? তুই জানিস আমার কলেজাটা প্রায় বের হয়ে আসছিল। তুই এত বড় শয়তান আরিয়ান! একটা ছোট ছেলে হয়ে তুই আমার সাথে এই নাটক করলি? কেন, আপনি কি নাটক করেননি তান্ত্রিক সেজে? আমি তো তখন ছোট ছিলাম, আমার কত ভয় লেগেছিল মনে নেই? আজ তো আপনিও ঠিক তেমনটাই করলেন। ভয় পাওয়ার তো কোনো বয়স নেই আপু, তাই না? এখন তো বেশ জড়াজড়ি করে ধরেছিলেন, তখন কি মনে ছিল না যে আমি ছোট বর? তুলি আরিয়ানের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে মনে মনে ভাবল সত্যিই তো সে আরিয়ানকে জড়িয়ে ধরেছিল। কিন্তু আরিয়ানের এই সাহস দেখে সে অবাক। সে আরিয়ানের কানটা শক্ত করে ধরে মুচড়ে দিল। সাহস তো কম না তোর! আমার সাথে টক্কর দিতে আসিস? তুই ভাবলি আমি তোকে ছেড়ে দেব? এখন আয় তো দেখি, তোকে আজ মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। অনেক পেকেছিস তুই, ডানা গজিয়েছে তোর। উফ, কান ছাড়ুন আপু, লাগছে তো। আমি তো শুধু আপনাকে আপনার কথাটাই মনে করিয়ে দিলাম। আপনি যেমন মজা করেন আমিও একটু করলাম, এতে রাগ করার কি আছে? শুধু কি আপনি মজা করবেন? তুলি কান ছেড়ে দিয়ে রাগে মুখ ফুলিয়ে বসে রইল। কিন্তু তার মনের কোণে একটা আরিয়ানের এই চঞ্চলতা ভালো লাগছিল। সে বুঝতে পারল আরিয়ান এখন আর সেই আগের ভীত ছেলেটা নেই, সে পাল্টাতে শুরু করেছে। তুলি দীর্ঘশ্বাস ফেলে নিজের ওড়নাটা ঠিক করতে করতে বলল, আচ্ছা বাবা, আমি মেনে নিচ্ছি আমি তোকে ভয় দেখিয়েছিলাম, কিন্তু তুই যেটা করলি সেটা জঘন্য। গ্রামটা এমনিতেই অন্ধকার, তার উপর ওই অদ্ভুত শব্দ। খবরদার আর কোনোদিন এমন করবি না। আর শোন, তুই যে আমাকে ভয় দেখেছিস, এটা শাস্তি কিন্তু তুই কাল পাবি। কাল সকালে তোকে আমি আমার সাথে নদীতে যেতে হবে গোসল করতে। দেখি কত সাঁতার জানিস। নদীতে যেতে আমার কোনো সমস্যা নেই, আমি তো গ্রামের ছেলে। আমি তো আপনার মতো শহরের ভীতু মেয়ে না। আপনি বরং নিজের চিন্তা করুন, নদীতে নামলে যদি মাছে কামড় দেয় তখন আবার আমাকে জড়িয়ে ধরবেন না যেন। আরিয়ানের এই টিটপুনি শুনে তুলি একটা বালিশ ছুঁড়ে মারল। আরিয়ান তো খিল খিল করে হাসতে হাসতে ঘর থেকে দৌড়ে বাইরেতে চলে গেল। চাঁদের আলোয় আরিয়ানের এই চঞ্চলতা দেখে তুলি মুচকি হাসলো। তার মনে হলো গ্রামের এই পরিবেশটা হয়তো খুব একটা খারাপ না। তবে এই হাসি খুশির আড়ালে আরিয়ানের আপুর সেই গম্ভীর মুখটা তুলির মনে বারবার ভেসে আসছে। সে মনে মনে ভাবলো কাল কি সেই পুরনো রহস্যটা কোনোভাবে সামনে আসবে। সকালে সোনার রোদ নদীর স্বচ্ছ পানির ওপরে ঝিলমিল করছে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদীটা যেন আজ খুব শান্ত। আরিয়ান তার লুঙ্গিটা একটু কষে বেঁধে নিয়ে নদীর ঘাটে এসে দাঁড়ালো। পেছনে ধুর পায়ে আসছে তুলি। তার পরনে একটা হালকা নীল রঙের সুতি শাড়ি, চুলে আলগা খোপা। জমিদার বাড়ির দামি সাজগোজ না থাকলেও গ্রামের এই সাধারণ সাজে তুলিকে আজ অপার্থিব সুন্দর লাগছে। আরিয়ান, নদীতে নামলে কি কুমির টুমির আছে? পানিটা তো খুব গভীর মনে হচ্ছে। আমি কিন্তু সাঁতার জানি না, ডুব দিলে যদি আর না উঠি। কুমির আসবে কোত্থেকে আপু? এটা তো বিল না, নদী।
আর পানি একদম পরিষ্কার। আপনিও তো ভয় পাবেন না তো, আমি আছি তো আপনার সাথে। আসুন, হাত ধরুন আমার। তুলি ভয়ে ভয়ে আরিয়ানের হাত ধরল। আরিয়ানের ছোট্ট ছোট্ট হাতগুলোর মুঠোয় তুলির নরম হাতটা অদ্ভুত আবেশে তৈরি করলো। খাটের পিছল সিঁড়ি দিয়ে নামার সময় তুলি হুট করেই ব্যালেন্স হারিয়ে ফেলল। আরিয়ান চট করে তুলির কোমর জড়িয়ে ধরল যাতে সে পড়ে না যায়। মুহূর্তের জন্য দুজন দুজনের খুব কাছাকাছি চলে এলো। নদীর বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আরিয়ান দেখল তুলির চোখের মণিগুলো রোদ চিকচিক করছে। আরিয়ান, তুই কি আমাকে এইভাবে ধরে রাখবি? ছাড়বি না তো? না মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো তাই ধরলাম। আপনি অনেক ভারী আপু, সাবধানে নামুন। আরিয়ানের এই ভারী বলা শুনে তুলির সেই রোমান্টিক ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল। সে রেগে আরিয়ানের পিঠে একটা কষে কিল বসিয়ে দিল। রোমান্টিক পরিবেশটা মুহূর্তে মজার যুদ্ধে বদলে গেল। আমি ভারী? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই নে পানি। তুলির এই দুই হাত দিয়ে সজোরে আরিয়ানের মুখে পানি ছিটিয়ে দিল। আরিয়ান অপ্রস্তুত অবস্থায় চোখ মুছতে মুছতে হাসতে লাগলো। সেও দমে যাওয়ার পাত্র না। সে নদীতে নেমে ডুব দিতে তুলির পায়ের নিচ দিয়ে পানি ছিটিয়ে একাকার করে দিল। নদীর শান্ত পানি এখন দুজনের হাসাহাসি আর লাফালাফিতে অশান্ত হয়ে উঠেছে। কেমন লাগছে এখন? শহরে তো শুধু শাওয়ারে গোসল করেন, এমন নদীর পানির ঝাপটা খেয়েছেন কোনো দিন? তুই তো অনেক পেকেছিস আরিয়ান। আমাকে ভেজাস না, আমার শাড়ি ভিজে একদম গায়ের সাথে লেগে আছে। মানুষ দেখলে কি বলবে? আরিয়ান এবার একটু দুষ্টুমি করে তুলির আরও কাছে এগিয়ে এলো। পানির তলায় সে তুলির হাতটা আবারও ধরল। এবার আর ভয়ের কারণ নয়, বরং একটা অজানা টানে। সে তুলির কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, এখানে কেউ নেই আপু, শুধু আপনি আর আমি। আপনি তো সবসময় আমার উপর হুকুম চালান, আজ না হয় আমি একটু আপনার উপর অধিকার খাটালাম। তুলি থমকে গেল। আরিয়ানের চোখে আজ এক অদ্ভুত তৃপ্তি। ছোট বরটা যেন চোখের সামনেই ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তুলি আরিয়ানের গালে আলতো করে নিজের ভেজা হাতটা রাখলো। চারপাশের পানি কলকল শব্দ যেন এক মায়াবী সুর তৈরি করেছে। তুলি কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই নদীর ওপার থেকে কারোর হাঁক ডাক শোনা গেল। মনে হয় আম্মা ডাকছে, চলুন, দেরি হয়ে যাচ্ছে। বেশিক্ষণ পানিতে থাকলে আপনার আবার জ্বর আসতে পারে। আরিয়ান তাড়াতাড়ি নদীর পাড়ে উঠে এলো। তুলিও ভেজে শাড়ি সামলাতে সামলাতে উপরে উঠে এলো। তার মনের ভিতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আরিয়ানের এই ছোট্ট সাহসিকতা আর মাঝে মধ্যে করে রোমান্টিক আচরণ তাকে নাড়া দিচ্ছে। তবে আরিয়ান উপরে উঠতেই দেখলো তার আব্বু নদীর পাড়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে কার সাথে যেন কথা বলছেন। আরিয়ান আব্বুর হাতে একটা পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ। আব্বু ওখানে কি করছেন? ওটা কিসের কাগজ? আনের গলা শুনে তার আব্বু তাড়াতাড়ি কাগজটা লুঙ্গির খোঁচে গুজে ফেলল। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কোনো কথা না বলে বড় বড় পা ফেলে বাড়ির দিকে হাঁটা দিলেন। আরিয়ানা তুলি দুজন দুজনের দিকে তাকালো। নদীর এই রোমান্টিক গোসল শেষ হলো একরাশ নতুন সন্দেহ নিয়ে। দেখলি আরিয়ান, তোর আব্বুর চালচলন কিন্তু আমার একদম ভালো লাগছে না। ওই কাগজটা নিশ্চয়ই সেই বিয়ের চুক্তির অংশ। আমাদের এই গ্রামে আসাটা বোধহয় নিছক কোনো বেড়ানো নয়। আপনি ঠিকই বলেছেন, আব্বু কিছু একটা লুকাচ্ছেন। এই নদীর পানি যেমন পরিষ্কার, আমাদের জীবনের এই জটগুলো কেন জানি তেমন পরিষ্কার হচ্ছে না। চলেন, আজ রাতেই আমাদের কিছু একটা করতে হবে। রাত তখন বেশ গভীর। গ্রামের চারপাশে নিঝুম, শুধু মাঝে মধ্যে বোঝাপড়া থেকে কোনো বন্যপ্রাণীর শব্দ আসছে। শুধু মাঝে মধ্যেই ঝোপঝাড় থেকে কোনো বন্যপ্রাণীর শব্দ আসছে। আরিয়ানদের মাটির ঘরে এক কোণে আবছা হারিকেন জ্বলছে। আরিয়ান আর তুলি আজ আর ঘুমানোর কথা ভাবছে না। দুজনের চোখেই টান টান উত্তেজনা। নদীর পাড়েই আরিয়ানের আব্বু সেই লুকানো কাগজটার কথা তারা ভুলতে পারছে না। আপু, আমার মনে হয় আব্বু ওই কাগজটা ওই পুরনো কাঠের সিন্দুকটাতে রেখেছে। আমি দেখেছি আব্বু ওটা খুব সাবধানে তালা মেরে রাখে। আমাদের ওটা দেখতেই হবে। কিন্তু আরিয়ান, যদি ধরা পড়ি? তোর আব্বু তো অনেক রাগী। আর তাছাড়া এটা তো চুরি করা হবে। জমিদার বাড়ির মেয়ে হয়ে আমি কি চুরি করব? এটা চুরি না আপু, এটা আমাদের জীবনের সত্য জানার অধিকার। আপনি কি চান না জানতে কেন এই অসময় বিয়ে হলো? আপনি কি চান না আমাদের এই সম্পর্কের পেছনে কি অন্ধকার আছে তা বের করতে? চলুন, সাহস করে যাই।
তুলি আরিয়ানের আত্মবিশ্বাস থেকে একটু ভরসা পেল। তারা দুজনে পা টিপে টিপে পাশের ঘরে গেল, যেখানে আরিয়ানের আব্বু আর আম্মা ঘুমাচ্ছেন। হ্যারিকেনের আলোটা একদম কমিয়ে আরিয়ান সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসলো। তার হাত কাঁপছে। তুলি আরিয়ানের ঠিক পিছনে বসে তাকে সাহস দিচ্ছে। সিন্দুকের জংধরা তালাটা খুলতে গিয়ে একটা মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। আরিয়ান থামা, মনে হয় আব্বু নড়ে উঠেছে, এক্ষুনি ধরা পড়বো আমরা। আরিয়ান আর তুলি একদম মূর্তির মতো জমে গেল। তুলি ভয়ে আরিয়ানের পিঠের সাথে লেপ্টে আছে। আরিয়ান অনুভব করতে পারল তুলির গরম নিঃশ্বাস তার ঘাড়ের ওপরে পড়ছে। এই বিপদের মুখেও দুজনের হৃদস্পন্দন যেন এক তালে বাজছে। আরিয়ান অনুভব করলো তুলির হাতের কোমল স্পর্শ। কিছুক্ষণ পর সব শান্ত হলে আরিয়ান আস্তে করে তালাটা খুলে ফেলল। পেয়েছি, এই যে সেই হলুদ হয়ে যাওয়া কাগজটা, দেখুন আপু, এখানে তো আপনার আব্বুর সই আছে। আরিয়ান আর তুলি কাগজটা নিয়ে তাড়াতাড়ি নিজেদের ঘরে চলে এলো। তারা হ্যারিকেনের আলোটা একটু বাড়ি দিয়ে পড়ার চেষ্টা করতে লাগলো। কাগজটা পড়তে গিয়ে তারা এতটাই কাছাকাছি চলে এলো যে দুজনের মাথা প্রায় ঠেকে যাচ্ছে। আরিয়ানের চুলের ঘ্রাণ তুলির নাকে এসে লাগছে, আর তুলির ওড়নার আঁচলটা আরিয়ানের হাতে জড়িয়ে আছে। এ কি, এখানে লেখা আছে জমির সীমানা নিয়ে গন্ডগোল মেটাতে আরিয়ানের আব্বুর কাছে জমিদারি সত্ত্ব বন্ধক রাখা হয়েছে, আর তার বিনিময়ে এই বিয়ে। মানে আমার আব্বু কি আমাকে দিয়ে ঋণ শোধ করেছেন? আর আমার আব্বু কি নিজের বন্ধুর বিপদ দেখে এই সুযোগ নিয়েছেন? কিন্তু এখানে তো আরও একটা নাম লেখা আছে, কালুখা। এই মানুষটাকে রহস্যের জট খুলতে গিয়ে তারা আরও বড় বিপদে পড়ার আভাস পেল। কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের চোখাচোখি হলো। আরিয়ান দেখল তুলির চোখে পানি টলমল করছে। তার মতো একটা অহংকারী মেয়ে নিজের বাবার এমন প্রতারণার কথা জেনেও ভেঙে পড়েছে। আরিয়ান নিজের ছোট্ট হাত দিয়ে তুলির গাল থেকে পানি মুছে দিল। আপনি একা নন আপু, আমি আপনার সাথে আছি। আমরা এই জট খুলে ফেলবই। কালুখা যেই হোক, তাকে আমরা খুঁজে বের করব। এখন আর আমি সেই পিচ্চিভর নই, আমি আপনার পাশে থাকব। তুই হঠাৎ করে এত বড় হয়ে গেলি কবে থেকে আরিয়ান? আমার মনে হচ্ছে এই কাগজের চেয়েও বড় সত্য হলো তুই আর আমি এখন এক সুতোয় বাঁধা। এই রহস্যের জন্য হয়তো আমাদের জীবনটা এক হয়ে গেছে। তুলি আবেগে আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ান তাকে শান্ত করার চেষ্টা করলো। এক সময় দুজনেই ক্লান্ত হয়ে সেই রহস্যময় কাগজটা নিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। অজান্তে কখন তুলি আরিয়ানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, আর আরিয়ান তুলির চুলে হাত বুলিয়ে দিতে দিতে জেগে রইল। চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে তাদের দুজনের ওপরে পড়ছে। তারা বুঝতে পারল এই লড়াইটা তাদের এখন থেকে একসাথে লড়তে হবে। কিন্তু কালু খাকে সকালের মিষ্টি রোদ আরিয়ানের ঘুম ভাঙল। সে দেখল তুলি তখনও তার কোল ঘেঁষে অঘরে ঘুমাচ্ছে। রাতে সেই রহস্যময় কাগজের কথা মনে পড়তেই আরিয়ানের বুকটা ধক করে উঠল। কাগজটা সাবধানে বালিশের নিচে লুকিয়ে রেখে সে তুলির নাকের ডগায় একটা আলতো টোকা দিল। তুলি ঘুমের ঘোরেই বিরক্তি প্রকাশ করে মুখ কুচকালো। ওরে আমার জমিদার বাড়ির আলসেমে, বেলা যে গড়িয়ে দুপুর হতে চলল, আপনার কি ওঠার নাম গন্ধ নেই? উঠুন বলছি, আম্মা ডাকতে আসবে তো এখনই। ও ফারিয়ান, একটু ঘুমাতে দে না। শহর হলে আমি এখন এসি ছেড়ে শান্তিতে ঘুমাতাম। এই কক কক মুরগির ডাকে আমার মাথা ধরে গেছে। তুই এত সকাল সকাল কেন আমায় জ্বালাস? আরিয়ান এবার ঘর মোছার ঘটি থেকে হাতের তালুতে সামান্য পানি নিয়ে তুলির মুখে ছিটিয়ে দিল। তুলি একদম ভেবাচাকে খেয়ে লাফিয়ে উঠল। তার শাড়ির আঁচলটা একটু এলোমেলো হয়ে কাঁধ থেকে পড়ে গেছে। সে রাগে চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তুই তো অনেক পেকেছিস আরিয়ান, আমার মুখে পানি ছিটিয়েছিস। দাঁড়া, তোকে আজ আমি মজা দেখাচ্ছি। তুলি খাট থেকে নেমে আরিয়ানকে ধরার জন্য দৌড় দিল। আরিয়ান তো হাসতে হাসতে খাটের চারপাশ দিয়ে ঘুরছে। তুলি তাকে ধরতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নিলেই আরিয়ান তাকে খপ করে ধরে ফেলল। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ঠিক সেই সময় দরজার ওপাশে আরিয়ানের আব্বু আর আম্মু এসে দাঁড়ালেন। তাদের দেখে আরিয়ান আর তুলি একটু লজ্জা পেয়ে দূরে সরে দাঁড়ালো। ও মা, নতুন জামাই বউয়ের তো দেখি সকাল হতে খুনছুটি শুরু হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম জমিদার বাড়ির মেয়ে আমাদের এই পাড়া গায়ে এসে মন খারাপ করে বসে থাকবে, কিন্তু তোদের এইভাবে দেখে আমার পরাণটা জুড়িয়ে গেল। ঠিক বলেছ আরিয়ান, বৌমাকে কষ্ট দিস না বাবা, ও অনেক বড় বাড়ির মেয়ে। আমাদের এই পরিবেশে মানিয়ে নিতে ওর কষ্ট হচ্ছে।
তোদের এই হাসি মুখ দেখলে আমার কলেজাটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় সব বিপদ আপদ কেটে যাবে। আরিয়ানের আব্বুর মুখে আজ হাসি থাকলেও আরিয়ান লক্ষ্য করলো তার চোখে একটা অপরাধবোধ কাজ করছে। কাল রাতে সেই গোপন কাগজের কথা মনে পড়তেই আরিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু বাবা মায়ের সামনে সে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে কথা বলতে লাগলো। দেখো আম্মা, তোমার ছেলের বউ কত বড় আলসে। সূর্য মাথার উপর উঠে গেল তাও সে বিছানা ছাড়বে না, আবার উল্টো আমায় ধমক দেয়। তুমি আজ ওকে দিয়ে সব কাজ করাবে। আব্বু দেখুন আপনার ছেলে আমায় কি বলছে, আমি নাকি আলসে। কাল রাতে মশা তাড়া করতে করতে আমার ঘুম আসেনি, আর সে এখন আমার উপর দোষ চাপাচ্ছে। আজ আমি আরিয়ানের জন্য কোনো নাস্তা বানিয়ে দেব না কাউকে। ও আজ উপোস থাকুক, দেখি ও কি খেয়ে পেট ভরায়। তুলির এমন কথা শুনে আরিয়ানের বাবা মা দুজনেই হো হো করে হেসে উঠলেন। আরিয়ানের আব্বু মনে মনে চাইলেন এই হাসি খুশি যেন বজায় থাকে, তবে কালু খার ভয়টা তার মনে কাটার মতো বেঁধেছে। তিনি দ্রুত সেখান থেকে কাজের বাহানায় সরে গেলেন। চলো মা তুলি, আজ তোকে পিঠা বানানো শেখাবো। আরিয়ান তো পিঠে খেতে খুব ভালোবাসে। আরিয়ান, তুই যা তো নদী থেকে তাজা মাছ নিয়ে আয়, আজ দুপুরে ভালো করে ভোজ হবে। আচ্ছা আম্মা, যাচ্ছি। কিন্তু তুলি আপু যদি পিঠা বানাতে গিয়ে সব পুড়িয়ে ফেলে, তবে কিন্তু আমি এক লোকমাও খাবো না বলে দিলাম। তুই যা তো, আমার হাতের পিঠা খাওয়ার জন্য তুই পরে লাইন দিবি দেখিস, তখন কিন্তু আমি তোকে একটাও দেব না। আরিয়ান মাছ ধরার জাল নিয়ে নদীর দিকে হাঁটা দিল, আর তুলি আম্মার সাথে রান্নাঘরের দিকে গেল। যাওয়ার সময় তুলি আরিয়ানের দিকে একবার তাকালো। সেই চাহনিতে অনেক না বলা কথা আর মায়া ছিল। আরিয়ানও হাসলো। তারা দুজনেই বুঝতে পারছে যে সামনে হয়তো বড় কোনো বিপদ আসছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই তাদের লড়াই করার শক্তি দিচ্ছে। আরিয়ান মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, আল্লাহ, আমার এই পরিবারকে তুমি রক্ষা করো। তুলি আপুর মুখে যেন এই হাসি সবসময় থাকে। আমি জানি আব্বু কোনো একটা ভুল কাজ করেছেন, কিন্তু আমি সব ঠিক করে দেব। আরিয়ান মাছ ধরতে নদীর দিকে চলে যাওয়ার পর বাড়ির উঠানে আম গাছের ছায়ায় পিড়ে পেতে বসলো আরিয়ানের মা আর তুলি। মাটির উনুনে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে। চালের গুঁড়োর গামলা সামনে নিয়ে আরিয়ানের মা পিঠে বানানোর প্রস্তুতি নিচ্ছেন, আর তুলি গোল গোল চোখ করে দেখছে কিভাবে সেই পিঠা ছাঁচে নকশা তোলা হয়। চারপাশে গ্রাম্য নিস্তব্ধতার আগুনের চটচট শব্দ আর পাখির ডাক এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। ও মা তুলি, তুমি তো বড় বাড়ির মেয়ে, এসব মাটির উনুনের ধোয়া তো তোমার সহ্য হওয়ার কথা না। চোখে পানি চলে আসছে তো, একটু দূরে সরে বসো মা। না না আম্মা, ঠিক আছে। আসলে প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছিল, এখন অভ্যাস হয়ে যাচ্ছে। আর আপনার হাতের পিঠা খাওয়ার লোভে আমি এই ধোয়া কেন, ঝড় বৃষ্টিও সহ্য করতে রাজি। তুলির মুখে এমন মিষ্টি কথা শুনে আরিয়ানের মা হাসিতে ফেটে পড়লেন। তিনি একটা নকশা করা পিঠা উনুন থেকে নামিয়ে তুলির দিকে তাকিয়ে পুরনো দিনের কথা মনে করাতে লাগলেন। হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। জানো মা, বিয়ের দিনটার কথা মনে পড়লে আমার এখনো হাসি থামে না। আরিয়ান তো তখন একদমই ছোট। বিয়ের পিঁড়িতে বসার পর যখন কাজী সাহেব ওকে কলেমা পড়াতে বললেন, তখন ও কি বলেছিল জানো? কি করেছিল আম্মা? আমাকে তো কেউ কিছু বলেনি এই দিনের কথা। কাজী সাহেব যখন বললেন বলো কবুল, তখন আরিয়ান হুট করে বলে উঠল, আমি কবুল বলবো না, আগে আমাকে ওই রসগোল্লার হাঁড়িটা দাও। ও ভেবেছিল কলেমা পড়ার সে রসগোল্লা খাওয়াটাই বেশি জরুরি। সব মেহমান তো হাসতে হাসতে শেষ। সত্যি আম্মা, আরিয়ান এত লোভী ছিল? আমি তো জানতাম ও শুধু ভয় পায়, এখন দেখছি ও একটা পেটুকো। তুলির হাসি দেখে আরিয়ানের মা আরও উৎসাহিত হলেন। তিনি পিঠার নকশা করতে করতে আরেকটা ফানি ঘটনার কথা মনে করিয়ে দিলেন। শুধু কি তাই, যখন তোমার বিদায় করে আমাদের এই বাড়িতে আনা হলো, রাতে তোমায় বাসর ঘরে একা বসিয়ে রেখে ও কোথাও গিয়েছিল জানো? ও চুপি চুপি রান্নাঘরে ঢুকে ওর দাদির জন্য রাখা দুধের শরটুকু খেয়ে সাবার করে দিয়েছিল। সকালে উঠে ওর দাদি তো চেঁচামেচি শুরু করলো, আর আরিয়ান তখন তোমার খাটের নিচে মুখ লুকিয়ে বসেছিল যাতে কেউ ধরতে না পারে। ও মা, তাই তো বলি, ও মাঝে মাঝে এত অদ্ভুত আচরণ করে। আসলে ওর ছোটবেলার স্বভাব তো এখনো যায়নি। সেদিন রাতে গ্রামে আসার পর আমি যখন ভয় পাচ্ছিলাম, ও
ও আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো নিজেই চাদর মুড়ি দিয়ে আমায় ভয় দেখালো। কি এক পিচ্চি বর কপালে জুটেছে আমার। হাসো মা হাসো, এই হাসিটাই তো দেখতে চেয়েছিলাম। আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম যে একটা জমিদার বাড়ির মেয়ে আমার এই ছোট্ট ছেলের সাথে কিভাবে ঘর করবে, কিন্তু এখন তো দেখছি তোমরা বেশ ভালোই মানিয়ে নিয়েছো। আরিয়ান ছোট হতে পারে কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। তুলি কিছুক্ষণ চুপ হয়ে গেল। আরিয়ানার মায়ের কথায় তার মনে পড়ে গেল কাল রাতের সেই গোপন কাগজের কথা। হাসাহাসির মাঝেই যেন একটা বিষণ্ণতার ছায়া পড়ল। তুলি বুঝতে পারছে আরিয়ান ছোট হলেও এই কয়েকদিনে সে তুলির প্রতি যে দায়িত্ববোধ দেখিয়েছে তা কোনো বড় মানুষের চেয়ে কম নয়। আম্মা, আরিয়ান ছোট হলেও ও কিন্তু আমায় খুব আগলে রাখে। আপনারা ওকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমাদের এই বিয়ের পেছনে কোনো বড় বিপদ লুকিয়ে নেই তো? আপনারা সবাই কেন যেন মাঝে মাঝে খুব চিন্তিত হয়ে পড়েন। আরিয়ানের মা হঠাৎ করেই থমকে গেলেন। তার হাতের পিঠার ছাঁচটা একটু কেঁপে উঠল। তিনি তাড়াতাড়ি সামনে নিয়ে জোর করে একটু হাসি মুখে নিয়ে তুলির দিকে তাকালেন। ধুর পাগলি, এসব আজে বাজে চিন্তা একদম মনে আনবে না। তোরা হাসি খুশি আসিস, এটাই আমাদের শান্তি। ওই দেখো, মাছ ধরে আরিয়ান বোধহয় ফিরেছে। ও এলেই তো আবার তোমাদের ঝগড়া শুরু হয়ে যাবে। পিঠাগুলো তাড়াতাড়ি নামাই, না হলে ও এসে আবার সব কাঁচা খেয়ে নেবে। আরিয়ানের দূর থেকে ব্যাগ হাতে আসতে দেখে তুলি আবারও দুষ্টুমি ভরা হাসি দিল। সে মনে মনে ঠিক করলো এখন পিঠা বানানোর গল্প নিয়ে আরিয়ানকে অনেক জ্বালাবে। কিন্তু আরিয়ানের মুখটা কেন যেন আজ খুব বেশি গম্ভীর দেখাচ্ছিল। তার চোখের কোণে একটা অজানা ভয় খেলা করছিল, যা তুলির নজর এড়ালো না। আরিয়ান মাছের ব্যাগটা উঠানে রেখে গামছা দিয়ে ঘাম মুছতে লাগলো। তার বুকটা তখনও ধকধক করছে। নদীর পাড়ে সেই অদ্ভুত লোকটার কথা সে কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছে না। তুলির পিঠার থালা হাতে নিয়ে হাসি মুখে আরিয়ানের কাছে এগিয়ে গেল, কিন্তু আরিয়ানের ফ্যাকাশে মুখ দেখে তার হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। কিরে আরিয়ান, তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো ভূত দেখেছিস নাকি নদীর পাড়ে? এই দেখ, আমি মিলে তোর জন্য নকশি পিঠা বানিয়েছি, একটা খেয়ে দেখ তো। পিঠা পরে খাবো আপু। আব্বু কোথায়? আব্বুর সাথে আমার খুব জরুরি কথা আছে। আরিয়ানের গলার স্বর শুনে আরিয়ানের মাও রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তিনি দেখলেন আরিয়ান অস্বাভাবিকভাবে কাঁপছে। তুলি আরিয়ানের হাত ধরল, দেখলো আরিয়ানের হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ঠিক সেই সময় আরিয়ানের আব্বু লাঠি হাতে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছেন। তার চোখে মুখেও এক অজানা তামা। আরিয়ান, তুই কি নদীর পাড়ে কোনো লোককে দেখেছিস? আমি শুনলাম বিলের ধারের ওই পুরনো বাড়িটাতে একজন আস্তানা গেড়েছে। হ্যাঁ আব্বু, একটা লোক আমার সামনে এসেছিল। তার গায়ের চাদরটা কালো ছিল আর চোখে একটা লম্বা কাটা দাগ। সে আমাকে বলল, জমিদারকে গিয়ে বলিস পাওনাদার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, আর ওই মেয়েটা যেন বেশি দিন এই বাড়িতে না থাকে। আব্বু, ও কি আমাদের বিয়ের কাগজের সেই কালুখা? তার চোখে মুখেও এক অজানা আতঙ্ক। কালুখা নামটা শোনা মাত্রই আরিয়ানের আব্বুর হাতের লাঠিটা ধপ করে মাটিতে পড়ে গেল। তিনি দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে রইলেন। আরিয়ানের মা কান্নায় ভেঙে পড়লেন। তুলি অবাক হয়ে সবার দিকে তাকাতে লাগলো। তার মনে হলো যে রহস্যের জট সে খুলতে চাইছিল তা এখন তাকে গিলে খেতে আসছে। আব্বু, দয়া করে খুলে বলুন, কালুখা কে? আর সে আমার নাম নিয়ে হুমকি কেন দিচ্ছে? আমার আব্বুর সাথে তার কিসের লেনদেন? মা, সত্যিটা অনেক ভয়ঙ্কর। তোমার আব্বু যখন ব্যবসায় সর্বশান্ত হলেন তখন ওই কালুখার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা ধার করে নিয়েছিলেন। কালুখা ছিল ওই এলাকার ত্রাস। সে টাকা শোধ না করার বিনিময়ে তোমাকে দাবি করেছিল। সে চেয়েছিল তোমাকে বিয়ে করে পুরো জমিদারি দখল করতে। ওই জানোয়ারটা আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর আব্বু আমাকে রক্ষা করার জন্য আপনার কাছে পাঠালেন। তোমার আব্বু আমার বন্ধু। তিনি তোমার মান বাঁচাতে আর কালুখার হাত থেকে রক্ষা করতে আরিয়ানের সাথে তোমার বিয়ের নাটকটা সাজালেন। আমরা ভেবেছিলাম এই পাড়া গায়ে তুমি নিরাপদ থাকবে, কিন্তু কালুখা আমাদের পিছু ছাড়েনি। সে জেনে গেছে তোমরা এখানে আছো। তুলে আরিয়ানের দিকে তাকালো। যে ছেলেটা তখনও কাদামাটি দিয়ে খেলতো তাকে আজ এক ভয়ঙ্কর অপরাধীর লক্ষ্যবস্তু বানানো হয়েছে শুধু তুলিকে বাঁচাতে। তুলির চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল তার বাবা তাকে স্বার্থপরের মতো আরিয়ানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আব্বু, আমি থাকতে তুলি আব্বুকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি কালুখাকে ভয় পাই না। আমরা কালই শহরে ফিরে যাব।
শহর পর্যন্ত যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে আরিয়ান। গ্রাম থেকে বের হওয়ার সব পথে ওর লোক পাহারা দিচ্ছে। ও চায় রাতটা আমরা ভয়ে মরি। আজ রাতে ও এই বাড়িতে হানা দিতে পারে। রাত বাড়ার সাথে সাথেই পুরো গ্রাম যেন এক নিঝুম কবরে পরিণত হলো। আরিয়ানের আব্বু দরজায় শক্ত হুড়কো লাগালেন। আরিয়ান তার তুলি জানলার কাছে বসে রইল। আরিয়ানের হাতে একটা ধারালো দাও। হঠাৎই উঠানে শুকনো পাতায় কারোর হাঁটার খসখস শব্দ পাওয়া গেল। আরিয়ানের হার্টবিট বেড়ে গেল। আরিয়ান, শুনছিস? কেউ একজন বারান্দায় উঠেছে। আমি আর পারছি না আরিয়ান, আমার খুব ভয় লাগছে। আপনি ভয় পাবেন না আপু, আমি আপনার সামনে দেয়াল হয়ে দাঁড়াবো। আপনি বরং খাটের তলায় লুকান। আরিয়ান জানলার একটা ফুটো দিয়ে বাইরে উকি দিল। সে দেখল অন্ধকারে একটা লম্বা ছায়া বারান্দার খুঁটির আড়ালে দাঁড়িয়ে আছে। লোকটার হাতে একটা লম্বা তরোয়াল চাঁদের আলোয় চিকচিক করছে। হঠাৎই সেই ছায়াটা জানলার দিকে এগিয়ে এলো এবং খুব নিচু স্বরে ডাকলো, আরিয়ানের আব্বু, বন্ধু নামানোরটা বুঝিয়ে দাও, না হলে আজ এ বাড়িতে কেউ জীবিত থাকবে না। আরিয়ান, ও তো এসে গেছে। এখন আমরা কি করব? আমাদের কি কেউ বাঁচাতে আসবে না?